পুলিশ কমিশন যদি হতো, আমরা পুলিশের বদলিগুলার একটা নিয়মের ভিতর আনা যেত, রাজনৈতিক বিবেচনায় সহজে বদলি হতে পারতো না। এবং পুলিশের প্রধান আইজিপি নিয়োগের ক্ষেত্র পুলিশ কমিশন ভূমিকা রাখতো। সরাসরি সরকার নিজের পছন্দের ব্যক্তিকে, কাউকে, এই যে আমরা ঢাকা জেলার এসপি করা হলো, দেখলাম যে এক মন্ত্রীর ওয়াইফকে, কিন্তু মিডিয়াতে বড় বড় নিউজ যে হচ্ছে প্রথম নারী এসপি হলেন, নোয়াখালী জেলার প্রথম নারী এসপি হলেন, কিন্তু আসলে যে উনি যে কার ওয়াইফ, একজন প্রতিমন্ত্রী কি মন্ত্রীর ওয়াইফ, উনি সরাসরি ওনাকে ঢাকা জেলা এসপি হলেন। এগুলোর যোগ্যতার বিবেচনায় পুলিশ কমিশন করতে পারতো। এবং পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি জনগণ দিতে চাইতো, সরাসরি পুলিশ কমিশনে দিতে পারতো, এবং তারা সরাসরি স্বাধীনভাবে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করতে পারতো। কিন্তু সেই অপশনটা আমাদেরকে বন্ধ করে দিল। আমরা জবাবদিহিতায় আনবো কিভাবে? আমাদের এখানে গুম অধ্যাদেশ করে গুম কমিশন গঠন করা হয়েছিল, এবং গুম কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে মূলত স্বাধীনভাবে যে কোনো গুমের অভিযোগের তদন্ত করতে পারতো, এবং তারা সেই তদন্ত অনুযায়ী একটা মামলা করতে পারতো। কিন্তু সেই গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এখন যখন আমরা গুম অধ্যাদেশ নিয়ে কথা বলি, আমি সংসদেও বলেছিলাম, আমাদের স্বজন শেখ হাসিনার যেরকম স্বজন হারানোর বেদনা ছিল, আমাদের এই সরকারের অনেক স্বজন হারানোর বেদনার মতো অনেক মানে খুব আবেগী হয়ে ওঠে। মনে হয় যেন ওনারা গুমের শিকার হয়েছেন বলে আমরা এখন গুম কমিশন গঠন নিয়ে আমরা কথা বলতে পারবো না, সব কথা ওনারাই বলবেন। কারণ ওনারা গুমের শিকার হয়েছেন, সো ওনারা যেটা বলবেন সেটাই ঠিক। এবং গুম কমিশনের যে আইন, সেই আইনের মাধ্যমে যে কোনো গুমের তদন্ত হতো, কিন্তু সরকারের কিছু গুম কমিশনকে একটা প্রথমে হচ্ছে এটাকে সংশোধন করবে বলছে, বিলে সংশোধিত বিল আনবে। সেখানে তারা প্রপোজাল দিচ্ছে হচ্ছে গুম কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে আনবে, সরাসরি এটাকে স্বাধীনতা দিবে না, এবং মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে সেটাও বাতিল করে দিল। এবং গভর্নমেন্ট এখানে যে মানে চুরিটা করলো আমাদের সাথে, তারা বলতে চাচ্ছে যে গুম মানবতা বিরোধী অপরাধ, এটা আইসিটি অ্যাক্টে বিচার হবে। অথচ আইসিটি অ্যাক্ট মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যদি বিচার হতো, তাহলে এটা হচ্ছে একেবারে একটা গোষ্ঠীর, একটা জাতি গোষ্ঠীর বিপরীতে ব্যাপক হারে গুম হইতে হবে। এখন আজকে আপনি গুম হলেন, বা আমি গুম হলাম, অন্য কেউ গুম হলো, সেই ক্ষেত্রে কিন্তু এখন কারো কাছে বিচারের জন্য যাওয়ার কোনো সুযোগই নেই। এটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধ হিসেবেও নেই। আপনার কেউ আপনার উপর হামলা করলো, মারলো, কাটলো, এটার জন্য আপনি বিচার চাইতে পারবেন। গুম কমিশন অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে, এটাকে আইনে রূপান্তর না করার মধ্য দিয়ে, আপনি যদি 2-4 বছর 5 বছর যদি একজন সিঙ্গেল করে যদি হচ্ছে গুম হয়ে থাকেন, এটা কোনো বিচার পাবেন না। এভাবে সরকার মূলত হচ্ছে একেবারে, আমি সময় বেঁধে দেওয়া হয়েছে, এরকম আরো কিছু কথা বলার ছিল ধরে ধরে, গুম কমিশনের মতো, পুলিশ কমিশনের মতো, আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয়, সবকিছুই মূলত হচ্ছে বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, এই সবকিছু তখন দেখতাম যে বিএনপি চাচ্ছে, ওনারাই চাচ্ছিলেন। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কথা তো ওনারাই বলে ফেলতেছেন। 31 দফা দিয়ে এরপর হচ্ছে বিভিন্ন ভাষণে সব পরিবর্তন করে ফেলবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর চেহারাটা পাল্টে গেল। এবং সবচেয়ে বেশি যে কথাটা, যে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, 2/3 আসন পেয়েছি, আমরাই সংবিধান সংশোধনের অধিকার রাখি। যদিও আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা গণভোটের হিসেবে সংবিধানের রিফরমেশন চাই। আমরা বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বাকি রাজনৈতিক দলের ঐক্যমত কমিশনের সমঝোতায় রিফরমেশনের কথা এসেছে। এর আগে আমরা নতুন সংবিধান চেয়েছিলাম। বিএনপি রিফরমেশনের থেকে সরে গেলে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ আমরা যারা তরুণ প্রজন্ম আছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, এবং আমাদের সাথে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা আবার তাহলে নতুন সংবিধান চাইবো। যেহেতু বিএনপি তার ঐক্যমতের জায়গা থেকে সরে আসছে, আমাদেরও সেই আমাদের পূর্ণ জায়গায় ফেরত যেতে হবে। তো বিএনপি যখন এই কথাটা বলে,
যে হচ্ছে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, এত পার্সেন্ট 51% আমরা সাপোর্ট পেয়েছি, সুতরাং আমরা যেভাবে চাইবো সেভাবে হবে এবং আমরাই এই অধিকারটা রাখি। আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই আসলে হচ্ছে, আপনারা তখন বলতেন যে গণভোটের যে সাইটটা প্রশ্ন দেওয়া হয়েছে এই সাইটটা প্রশ্নের সাথে আমরা একমত না এবং এই অনুযায়ী আপনার গণভোটে হা দিলেও আমরা এই সাইটটা প্রশ্নের বাস্তবায়ন আমরা করব না। তাহলে দেখা যেত যে কত পার্সেন্ট ভোট পান। তাহলে 220টা আসন কেন 100টা আসন পাইতেন কিনা সেটা দেখা যেত। সেটা তো তখন বলেন নাই। ওই যে জনগণের চাপে বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না, নিজ মুখেই স্বীকার করতেছেন যে আমরা চাপে পড়ে আমরা স্বীকার করেছি যে হচ্ছে গণভোটে হ্যাঁ চেয়েছি। চাপে পড়ে, কার চাপ? জনগণের চাপ ছিল এবং জনগণ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা সেই বিশ্বাস ভঙ্গ করতেছেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সরে আসতেছেন। এই প্রতারণা আসলে হচ্ছে এই জাতি, এই দেশের মানুষ কিছুদিন সহ্য করবে হয়তো, কিন্তু দীর্ঘদিন সহ্য করবে না। মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা বলছেন আপনারা সকল সংস্কার করবেন, গণভোটের সবকিছু, গণভোটের বাস্তবায়ন করবেন, গণভোটের প্রস্তুত বলতেন যাচ্ছে। ওই যে বলে এখন আমরা 4.5টা প্রশ্নের 3.5টা প্রশ্নের সাথে একমত, হাফ প্রশ্নের সাথে একমত না। সেই কথাটা ভোটের আগে বলতেন, আমরা হাফ প্রশ্নের সাথে একমত না, আপনারা গণভোটে হা দিলে আমরা এই হাফ প্রশ্ন বাস্তবায়ন করবো না, হাফ বাস্তবায়ন করবো না, 3.5টা প্রশ্ন বাস্তবায়ন করবে, সেটা উত্তর বাস্তবায়ন করবো। তাহলে দেখা যেত মানুষ আপনাদের কত পার্সেন্ট ভোট দেয়। আপনি ভোটের আগে বলছেন সব বাস্তবায়ন করবেন, সব ঠিক করে ফেলবেন, কিন্তু ভোটের পরে যখন আলটিমেট মেজরিটি পেয়ে গেলেন তখন সেই অহংকারী হয়ে উঠলেন, প্রতারণা করলেন। অতটা অবুঝ আমাদের এই বাঙালি জাতি আর নাই। রিক্সায় উঠলো, রিক্সাওয়ালা বলে বিএনপি প্রতারণা করলো, সিএনজি ওয়ালাও বলে বিএনপি এটা করতেছে। এবং লেটেস্ট গতকালকে দেখলাম যে হচ্ছে এই ব্যাখ্যাধারী একজন মন্ত্রী খেলা দেখতে গেলেন, সেই ক্রিকেটের স্টেডিয়ামে ওনার দিকে ক্যামেরা ঘুরানোর পরে পুরো সব গুপ্ত একসাথে হই হুল্লোড় করে ভুয়া ভুয়া করে স্লোগান দিয়ে উঠলো। মনে হয় তারাও সবাই গুপ্ত ছিল। এটা বাস্তবতা, মাঠের বাস্তবতা। একেবারে সাধারণ প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ হচ্ছে এবং বিএনপি ক্ষুব্ধতার ভার কতদিন বহন করবে এই সরকার। আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনতা যাচাই করুক, কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। যে মানুষদেরকে ক্ষুব্ধ করে তুলছে, যেভাবে জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে। আপনার এই যে উবার চালক যারা জীবিকা নির্বাহ করে উবার চালিয়ে, তারা তেল পায়নি গত 2 মাস ধরে, তাদের সংসার কিভাবে চলতেছে? এই সংসার কি হচ্ছে সরকারের সেই ফ্যামিলি কার্ড দিয়ে চলতেছে, কৃষি কার্ড দিয়ে চলতেছে? এই টাকাগুলো আপনি যখন একজন মানে